আমার মনে এখন মেলা দুঃখ। আমি এখন কোথাও যাব না প্রিয়ম। প্রিয়ম হেসে বলল, তোমার কষ্ট কমা দিতে যাচ্ছে ইচ্ছে মনে। ততক্ষণে তরমুজের দোকানের সামনে ওদের বাইক থেমে গেছে। প্রিয়ম ইচ্ছেকে কোলে নিয়ে দোকানে ঢুকলো। তরমুজ দেখে ইচ্ছে দাঁত বের করে হেসে বলল, ইয়ে, তরমুজ খাবো। প্রিয়ম ইচ্ছের পছন্দ মতো বড় একটা তরমুজ নিয়ে বাসায় ফিরল। ইচ্ছের খুশি যেন আর ধরে না। তুয়া ওর জামা কাপড় নিতে ওদের বাসায় এসেছে। তোরা চিৎকার করে শুনিয়ে শুনিয়ে বলছে, আহা গো, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কেউ আসলে মন্দ হয় না। এ নিয়ে চারপাশে একই কথা বলল। তুয়া ওর ড্রেস নিয়ে তুরাকের সামনে গিয়ে বলল, ভাইয়া বিয়ে করবে সরাসরি ভালো, এবার বাড়ি ফাঁকা হওয়ার অজুহাত দিচ্ছ কেন? তুরাক দাঁত বের করে হেসে বলল, আরে না, সেরকম কিছু না। তুয়া দুষ্টু হেসে বলে যাচ্ছে। তুরাক অসহায় দৃষ্টিতে তাকিয়ে করুণ সুরে বলল, বোন, ওই রকম কিছুই, আপু আম্মুকে মনে করিয়ে দে না প্লিজ। তুয়া সুযোগে সৎ ব্যবহার করে বলল, এটা আমার লাভ। তুরাককে বিরক্ত চোখে তাকাতে দেখে তুয়া চলে আসতে যাবে, তখন তুরাক এক প্রকার চেঁচিয়ে বলল, শপিং করিয়ে দিব। তুয়া হেসে ডিল ডান বলে চলে গেল। তুরাক হেসে মাথার চুলকে রুমে চলে গেল। রনিতদের বাসায় ঝগড়া লেগেছে। ঝগড়ার মূল কারণ রনিত বেতন পেয়ে পলককে একটা শাড়ি কিনে দিয়েছে। পলক দুপুরে গোসল সেরে শাড়িটা পরেছেও। গোলাপি কালার শাড়িতে পলককে বেশ লাগছে, কিন্তু রনিত দিশা আর ওর মায়ের জন্য শাড়ি আনেনি। এটাই এই ঝগড়ার মুখ্য কারণ। ওনাদের দুজনের কথা। রনিত কেন একটা শাড়ি আনলো, বউকে দিল তো ওনাদের কেন দিল না? এসব বলে ওনারা পলকের কথা শুনিয়ে যাচ্ছে। দিশা ওর শাশুড়ির সঙ্গে তাল মিলিয়ে খোঁচা মারছিল। তবে দিশা যে ঘরে বসে লুকিয়ে কত কি খায়, স্বামীকে দিয়ে অসংখ্য শাড়ি এনে আলমারিতে তুলে রাখে, সোনার গয়না বানিয়ে বাবার বাড়িতে রেখে আসে। এসব ওর শাড়ি জানেও না, দেখেও না, তাই ভাবে বড় বউ তুলসী পাতা। ওনাদের ঝগড়ার এক পর্যায়ে রনিতের মা পলকের বাবা মাকে নিয়ে গালাগাল দেওয়া শুরু করলেন। এতক্ষণ চুপ থাকলেও পলক আর সহ্য করতে পারল না। বাবা মা একটা মেয়ের সবচেয়ে দুর্বল পয়েন্ট। সেই বাবা মাকে নিয়ে কিছু বললে সহ্য করাও যায় না। পলক ওনার কথা সহ্য করতে পারল না, তাই রেগে হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে বলল, আমাকে যা ইচ্ছে বলুন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিচ্ছু বলবেন না, তাহলে আজকে আর আমি চুপ করে থাকবো না। রনিতের মা রেগে বললেন, কাল সাপেনি শরীর দিয়ে আমার ছেলেকে বশ করেছিস। ছেলে এখন মাকে ভুলে বউয়ের আঁচলের তলে থাকে। তুই আমার ছেলেকে কান ভাঙাস আর আমাকে খারাপ করিস। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? পলক রেগে গর্জে উঠে বলল, আপনার ছেলে কেন আমার শরীর পেয়ে বস হলো? কেন আপনার আঁচলের তলে থাকলো না? ফিরলে তাকেই জিজ্ঞাসা করুন। আজ বিবেকহীন বলে মা হয়ে এ কথা অনায়াসে বলতে পারলেন। রনিতের আম্মু আরো রাগান্বিত কণ্ঠে বললেন, আমার বিবেক নিয়ে কথা তুলিস? আমার ছেলে বশ করে গলা বাজি করছিস। আমাকে ছেলের কাছ থেকে পর করে তুই ভালো থাকবি না, তোর উপরে আল্লাহর গজব পড়বে। পলক ওনার কথা শুনে বলল, বানোয়াট কথা বলবেন না। আপনার ছেলে কি ফিটার খায় নাকি চোখে ছানি পড়া যে তাকে হাতে ধরে শিখিয়ে বশ করব? আর আপনার বিবেক থাকলে তো বিবেকের কথা তুলবো। বিবেকবান হলে এক চোখে তেল আর অন্য চোখে নুন মেলাতেন না। আপনি যত ইচ্ছে অভিশাপ দিতে থাকুন, কথাই আছে, শকুনের দোয়ায় গরু মরে না। দিশা এবার বলল, তাই বলে তুমি আম্মাকে শকুন বলবে? পলক দাঁত চেপে বলল, ওনাকে না, আপনাকেও বলছি, কারণ আপনিও শকুনের চোখে চূড়াচুন্নির মতো অন্যের ঘরের উকি মারেন। এই কথা বলে পলক রুমে গিয়ে দরজা আটকে বসে রইল। দিশা রেগে রুমে চলে গেল আর রনিতের মা বিলাপ করে কাঁদতে লাগলেন। রেগে গেলে মানুষের মুখে কন্ট্রোল থাকে না। এখন যেমন রনিতের মায়ের বলা কথাটা বড্ড বেমানান। উনি মা হয়ে ছেলের দিকে নোংরা ইঙ্গিত করলেন। ওনার কথা দিয়ে বোঝালেন ওনার ছেলে বউয়ের শরীরে পাগল। সংসারের যাবতীয় খরচ সহ এক মাসে সবার মন জয় করা সম্ভব নয়।
এই মাসে বউকে কিছু দিল, পরের মাসে না হয় মাকে দিত, কিন্তু রনিতকে উনি সুযোগটাও দিলেন না, তার আগেই আঙুল তুললেন। বাড়ির বউকে যখন শাশুড়ি প্রতিদ্বন্দ্বী ভাবে তখন এই সমস্যাগুলো সৃষ্টি হয়। রনিত বাসায় এসে সবটা শুনে শান্তভাবে পলককে বলল, সব গুছিয়ে নাও, আমরা এখনই চলে যাব। রোজকার এসব ঝামেলা থেকে আমি মুক্তি চাই। দুপুরে 1টার দিকে প্রত্যয় বাসায় ফিরল। প্রিয়মার ইচ্ছে বসে তখন তরমুজ খাচ্ছিল। প্রত্যয়কে দেখে ইচ্ছে দাঁত বের করে হেসে বলল, পুতই থাবা। প্রত্যয় হেসে ইচ্ছের গাল টেনে বলল, তুমি খাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলে প্রত্যয় ওর রুমে চলে গেল। প্রিয়মের মাথা নিচু করে বসে রইল। সেদিনের পর প্রত্যয় আর প্রিয়মের কোনো কথা হয়নি, আর প্রিয়মও ইচ্ছে করে প্রত্যয়ের সামনে যায়নি। সে শুধু ভালোবেসেছে, কোনো পাপ করেনি, তবুও সে ভাইয়ের চোখে অপরাধী হয়ে গেছে। প্রত্যয় রুমে ঢুকে তুয়াকে না পেয়ে ফ্রেশ হতে গেল। তুয়া চাঁদের রুম থেকে এসে কলিকে খাবার দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। কালকে সন্ধ্যায় প্রত্যয় চলে যাবে, কথা ভেবে তুয়ার মনটা আবার খারাপ হয়ে গেল। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে তুয়াকে শুয়ে থাকতে দেখে বলল, কোনো সমস্যা? তুয়া প্রত্যয়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু প্রত্যুত্তর করলো না। প্রত্যয় হাতের টাওয়াল রেখে তুয়ার কপালে হাত দিল। জ্বর নেই দেখে তুয়াকে বলল, কিছু হয়েছে বলো আমাকে। তুয়া অন্যদিকে তাকিয়ে বলল, আমার অনেক বড় অসুখ হয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না। তুয়ার কথা শুনে প্রত্যয় মুচকি হেসে বলল, প্রেম রোগে কেউ মরে না, ভালোবাসা নামক মেডিসিনটা 3 বেলা ঠিক মতো খাও, অসুখ ঠিকই সেরে যাবে। তুয়া হেসে বলল, এটা কোন ফার্মেসিতে পাওয়া যাবে শুনি? প্রত্যয় মিটি মিটি হেসে বলল, কার্ডিওলজিস্ট ওয়াসিক রায়হান প্রত্যয়ের কাছেই পেয়ে যাবে। প্রত্যয়ের আম্মু তুয়া আর প্রত্যয়কে খেতে ডাকছে। প্রত্যয় তুয়াকে খেতে চলো বলে পা বাড়াতে যাবে, তখন তুয়া বলল, এই যে কার্ডিওলজিস্ট, আমার মেডিসিনটা দিয়ে যান তো। তুয়ার কথা শুনে প্রত্যয় দাঁড়িয়ে গেল। মুচকি হেসে তুয়ার কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, এই মেডিসিনের সাইড এফেক্ট মারাত্মক ভয়ঙ্কর, তাই এখন অল্প ডোজে দিলাম। প্রত্যয় হাসতে হাসতে উঠে চলে গেল। তুয়া লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। এই বিল্ডিং এর 7 তলার একটা মেয়ে তুয়ার সঙ্গে দেখা করতে এলো। চাঁদ ওনাকে নিয়ে রুমে ঢুকে দেখে তুয়া মুখ থেকে শুয়ে আছে। চাঁদ তুয়াকে ডাকলো। তুয়া উঠে বসে বলল, আরে মুমিনা আপু, তুমি এসো বসো। মুনিয়া বসে বলল, তোর কাছে একটা জিনিস চাইতে আসলাম, প্লিজ ফিরাস না বোন। তুয়া জানতে চাইলো কি জিনিস? মুনিয়া তুয়া আর চাঁদের মুখের দিকে একবার তাকিয়ে বলল, তোরা যে প্রোটেকশন ইউজ করিস, একটু ধার দে না বোন। তুই তো সদ্য বিবাহিত, তোর কাছে অবশ্যই কিছু একটা আছে, প্লিজ দে। তুয়া আর চাঁদ দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মুনিয়া দাঁত বের করে হাসলো। তুয়া ঢোক গিলে চাঁদের দিকে তাকালো। চাঁদ ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় তাকিয়ে আছে। মুনিয়া যে এই কথা বলবে ওরা ভাবতেও পারেনি। এটা কেউ চাইতে আসতে পারে ওদের জানা ছিল না। তুয়া ওর ঘরের খবর পরকে না জানিয়ে বুদ্ধি খাটিয়ে বলল, আপু, আমরা দ্রুত বাচ্চা নিতে চাই, এই জন্য এসব খাবার প্রয়োজন মনে করিনি। তুয়ার কথা শুনে চাঁদ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। পরপর দুটো অনাকাঙ্ক্ষিত কথা সে মানতে পারছে না। ওর মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করবে। তুয়া কথা শুনে মুনিয়া আপু হতাশ হয়ে চলে গেল। প্রত্যয়ের আম্মু মুনিয়াকে খেয়ে যেতে বললেন, কিন্তু মুনিয়া খেয়ে এসেছে বলে স্থান ত্যাগ করলো। মুনিয়া চলে যাওয়ার পর চাঁদ আর তুয়া একে অপরের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হাসতে লাগলো। প্রত্যয় তখন ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছিল। ওদের হাসির শব্দ ড্রয়িং রুম থেকে শুনতে পাচ্ছে। প্রিয়ম এসে খেতে বসলো। একটু পরে প্রত্যয় এসেও বসলো, কিন্তু চাঁদ আর তুয়ার আসার নাম নেই। ওরা দুজনে পেট ধরে এখনো হাসছে। চাঁদ হাসতে হাসতে বলল, চাল ডাল চাইলেও তো সহ্য হয়, তাই বলে প্রোটেকশন? তুয়াও হেসে বলল, এটাও দেখার বাকি ছিল, কারণ একটা অভিজ্ঞতা হলো আমাদের। চাঁদ আর তুয়াকে খেতে আসতে না দেখে প্রত্যয়ের আম্মু ওদের ডেকে বললেন, এই তোরা আসবি নাকি খুন্তি নিয়ে যাব? দুপুরে খাবার কখন খাবি শুনি?
ওনার কথা শুনে চাঁদও চেঁচিয়ে বলল, আসছি মিথিলা ডার্লিং। চাঁদের কথা শুনে প্রত্যয়ের আব্বু উচ্চ শব্দে হেসে উঠলেন। প্রত্যয় মিটিমিটি হাসলো। প্রিয়ম বিরক্ত হয়ে মনে মনে চাঁদের গোষ্ঠী উদ্ধার করলো। এই মেয়েটার লাগামহীন কথাবার্তা ওর খুব অপছন্দ। চাঁদের কথা শুনে প্রত্যয়ের আম্মু লজ্জা পেয়ে বললেন, ফাজিল মেয়ে, দাঁড়া তোর হচ্ছে। দুজনে হাসতে হাসতে খেতে আসলো। তুয়া এসে প্রত্যয়ের পাশে বসলো। চাঁদ দাঁত বের করে হেসে প্রিয়মের পাশে বসতে গেল। প্রিয়মের তাকানো দেখে ভয়ে তুয়ার পাশে গিয়ে বসলো। প্রিয়ম এক প্রকার বিরক্ত হয়ে চোখ সরিয়ে খাওয়াতে মন দিল। চাঁদের অবস্থা দেখে তুয়া মিটিমিটি হাসছে। প্রত্যয়ের পায়ের খোঁচা পেয়ে তুয়া হাসি থামিয়ে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয়কে দেখে মনে হচ্ছে সে কিছু জানেই না। কিছু করা তো দূরে থাক। প্রত্যয় খেতে খেতে আম্মু বললেন, 2টা ছেলে পেয়েছি, ছেলেদের বউও পেলাম। এবার 2টা করে নাতি নাতনি পেলেই আমার জীবনের সব চাওয়া শেষ। চাঁদ একটা আলু মুখে পুরে বলল, আম্মু, তোমার চাওয়া দ্রুত পূরণ হবে। একটু আগে তো আপু বলল। কথাটা শুনে তুয়া কাশতে শুরু করলো। তুয়ার ঢপ এখন তুয়াকে গিলতে হচ্ছে, তাও প্রত্যয়ের সামনে। তুয়াকে কাশতে দেখে প্রত্যয় তুয়ার দিকে পানি এগিয়ে দিল। তুয়া পানি খেয়ে মাথা নিচু করে নিল। প্রত্যয় তুয়ার পা আলতো করে আঁকড়ে ধরলো, যার মানে আমি প্রস্তুত। প্রত্যয়ের আম্মু সবাইকে রাজশাহীতে বেড়াতে যাওয়ার কথা বললেন। প্রত্যয় বলল সে কালকে প্যারিস যাচ্ছে, তাই যেতে পারবে না। প্রিয়ম বলল সে যাবে না। দুই ছেলের কথা শুনে প্রত্যয়ের আম্মু রেগে বললেন, বউদেরও শখ আহ্লাদ বলে তো কিছু আছে, শ্বশুর বাড়ি ওরা দেখবো না। প্রত্যয়ের আব্বু আম্মু চাঁদ আর তুয়াকে রাজশাহীর বাড়ি দেখাতে যাচ্ছে। দুই ছেলেরই বিয়ে হলো সাদামাটা ভাবে, কোনো অনুষ্ঠান করতে পারেনি। ওখানে নিকটতম আত্মীয় স্বজনরা আছে, তাদের সঙ্গে পুত্রবধূতে পরিচয় করাতে হবে। কতদিনই বা বিয়ের কথা গোপন রাখবে। বিয়েটা যেমন ভাবেই হোক, হয়েছে তো। চাঁদ তুয়া কেউ এ বিষয়ে কথা বলল না। যেহেতু বড়রা কথা বলছেন, হুট করে কথা না বলাই ভালো। প্রত্যয়ের আব্বু প্রত্যয় প্রিয়মকে তুয়া আর চাঁদকে নিয়ে যাওয়ার কথা বললেন। ওখানে দুই ভাই কেউ দ্বিমত পোষণ করলো না। তবে প্রত্যয় স্বাভাবিকভাবে বলল, বাবা, গেলে সবাইকে নিয়ে যেও। প্রিয়মের বুঝতে বাকি রইল না প্রত্যয়ের ইঙ্গিত। প্রত্যয় চায় সে যাক, তাই প্রিয়ম জানালো সে যাবে। প্রিয়ম বাসায় একা থাকলে ওকে একাকিত্ব এসে ঘিরে ধরবে, ঠিকমতো খাওয়া দাওয়াও করবে না। এজন্য প্রত্যয় ইঙ্গিত করে সবাইকে যেতে বলল। বুদ্ধিমান ব্যক্তিরা হাজারটা নয়, বরং একটা কথাতেই কাজ সারে। প্রত্যয় যেমন এক কথাতেই প্রিয়মকে বুঝিয়ে দিল। প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে জিজ্ঞাসা করলো সে কবে ফিরবে। প্রত্যয় জানালো 1 সপ্তাহ লাগতে পারে। কথাটা শুনে তুয়া চমকে উঠে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় ব্যাপারটা বুঝতে পেরে তুয়ার দিকে তাকালো না। কেউ কথা না বাড়িয়ে খেয়ে যে যার রুমে চলে গেল। প্রত্যয়ের আব্বু রুমে গিয়ে ওনার সহধর্মিনীকে বললেন, আজকে আমি খুব খুশি। এরকম একটা জান্নাত গড়তে চেয়েছিলাম, যেখানে শ্বশুর বাসুর দেবর পুত্রবধূ সবার সঙ্গে সবার সম্পর্কটা সহজ হবে। একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারবে। আর তোয়া আর চাঁদকে একসঙ্গে দেখে মনে হয় 2 বোন। ওরা খুব তাড়াতাড়ি একে অন্যের সঙ্গে মিশে গেছে। এই কয়দিনে ওরা 2 জন বাসাতে নতুনভাবে প্রাণ এনেছে। ওরা যা নয় বরং বোন হয়ে থাকুক। প্রত্যয়ের আম্মু হেসে বললেন, তাই যেন হয়। রনিতের বড় ভাই রিয়াল বাসায় এসে দেখে রনিত পলককে নিয়ে চলে যাচ্ছে। ওর মা ড্রয়িং রুমে বসে বিলাপ করে কাঁদছেন। মায়ের কান্না দেখে রিয়াল রনিতকে ডেকে বললেন, কাপুরুষের মতো বাড়ি ছাড়ছিস কেন? মা কাঁদছে, দেখিস না? রনিত ভাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কাপুরুষ বলেই তোর মতো এতদিন চুপ ছিলাম। মাকে কাঁদতে দেখে আঙুল তুললি, আর মায়ের মুখে লাগামহীন কথাবার্তা শুনে কি বলবে? রিয়াল রনিতের কথা শুনে গলা নামিয়ে বলল, তাই বলে সামান্য শাড়ির জন্য মাকে কাঁদাবি? রনিত চুপ না থেকে বলল,
হ্যাঁ, সামান্য শাড়ির জন্যই এত অশান্তি। তুই তো এখন অবধি পলককে কুটিটিও দিস নেই, তাহলে আমি কেন ভাবিকে শাড়ি দিব? উত্তর দে। বিশেষ দিনে না হয় শাড়ি উপহার দিলাম, তাই বলে বউকে যখন যা দিব ভাবিকেও দিতে হবে? তুই না দিলে আমার বেলায় উল্টো নিয়ম কেন? কি ভাবিস নতুন জবে আমাকে লাখ লাখ টাকা স্যালারি দেয়? রিয়াল রেগে দিশার দিকে তাকালো। দিশা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। রনিত কারো বারণ না শুনে পলককে নিয়ে বেরিয়ে গেল। রনিতের মা কেঁদে ওর ছেলেকে আটকাতে পারলেন না। রনিতের বাবা চুপ করে দেখলেন, কারণ উনিও রোজকার ঝামেলায় অতিষ্ঠ হয়ে গেছেন। পলক ছোট্ট একটা মেয়ে, সবাই যেন ভুলেই গেছে। সারাটা দিন তাকে অনবরত কথা শোনাতে থাকে। সেও তো মানুষ। আর রনিত এতদিন ওর মাকে কড়া কথা শোনাতে পারেনি বলে চুপ ছিল। বউটাও তো এখানে থাকে তার ভরসাতেই, সেও তো ভালো থাকার জন্যই এখানে এসেছে। তাকেই বা কিভাবে অবিশ্বাস অবহেলা করে মাকে সাপোর্ট করবে? রনিত পলককে নিয়ে ইচ্ছেদের বাসায় এলো। ইচ্ছের আম্মু রনিতের চাচাতো বোন। কালকে এই বিল্ডিং এর 8 তলায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফ্ল্যাটে উঠবে। রনিত আজকেই উঠতে চেয়েছিল, কিন্তু ইচ্ছের আম্মু বাধা দিল। একটা রুম দেখিয়ে রনিতদের রুমে পাঠিয়ে দিল। ইচ্ছের আব্বু ঢাকায় থাকে, ইচ্ছের আম্মু বাসায় একাই থাকে। উনি রনিতকে এখানে থাকার কথা বললে রনিত রাজি হয় না। তাই ইচ্ছের আম্মু খোঁজ নিয়ে 8 তলা ফাঁকা থাকায় ওদের সেখানে থাকার ব্যবস্থা করে দিল। তুয়ারেগে আর প্রত্যয় রুমে না গিয়ে ওদের বাসায় গেল। তুরাককে সামনে বসে এখন জেরা করা হচ্ছে, তার কোনো পছন্দ আছে নাকি। তুরাক জানায় তার পছন্দ আছে। তুয়ার আম্মু মেয়ের বাসার ঠিকানা জানতে চায়। তুরাক মাথা চুলকে বলে, মেয়ের নাম হলো ইরা, সে ডাক্তারি পড়ছে। তুয়ার আব্বু সব শুনে নাম্বার নিয়ে ইলার আব্বুর সঙ্গে কথা বললেন। ইলার বাবা মা তুরাগের কথা জানতো। তুরাগকে ওনারা বলেছিলেন বিয়ের প্রস্তাব পাঠাতে। তুরাগের আব্বু এই সপ্তাহে এঙ্গেজমেন্ট করতে চাইলো, কিন্তু ইলার বাবা বললেন ইলার 3টে পরীক্ষা বাকি আছে, 2 সপ্তাহ পরে ওদের এঙ্গেজমেন্টটা করলে ভালো হয়। তুরাগের বাবা ওনার কথা সম্মতি দিলেন এবং 2 সপ্তাহ পরে তুরাগ আর ইলার এঙ্গেজমেন্ট ঠিক করলেন। তুয়ার অপেক্ষা করতে করতে প্রত্যয় ঘুমিয়ে গিয়েছিল। জামিলের ফোন পেয়ে সে উঠে ফ্রেশ হয়ে হসপিটালে গেল। তুয়ার সঙ্গে প্রত্যয় আর দেখা হলো না। সন্ধ্যার পর প্রিয়ম রাজশাহী যাওয়ার জন্য এয়ার টিকিট কেটে আনলো। কালকে প্রত্যয় চলে যাবে প্যারিস আর ওরা যাবে রাজশাহী। চাঁদার তুয়া ওদের জামা কাপড় গুছিয়ে নিল। রাত 1:30টার দিকে প্রত্যয় বাসায় ফিরল। তুয়া তখন অন্ধকারে বেলকনিতে বসে কাঁদছিল। কলি মাঝে মাঝে 2-1টা বুলি ঝরাচ্ছে। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে তুয়াকে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি বধুটা শুনছেন? তুয়া কোনো প্রত্যুত্তর না করে নিজেকে ছাড়িয়ে রুমে চলে গেল। প্রত্যয় রুমে গিয়ে তুয়াকে ওর দিকে ঘুরিয়ে বলল, কাঁদছো কেন? আর এত রাত জেগে কেন? তুয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, এই জন্য কি বিপদে পড়ে গেলেন? প্রত্যয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বলল, কালকে চলে যাব ভেবে না কেঁদে একটু ভালোবাসলেও তো পারো। প্রত্যয় দুষ্ট হেসে বলল, সে গেলে আর ফিরবে না, কারো সঙ্গে কোনো যোগাযোগও রাখবে না, ওখানেই একেবারে থেকে যাবে। এসব শুনে তুয়া প্রত্যয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন। প্লিজ প্রত্যয়, এমনটা কিছু করো না, আমি সত্যিই মারা যাব। তুয়া প্রত্যয়ের টি শার্ট খামচে ধরে অস্পষ্টভাবে কিছু বলছে, কিন্তু কান্নার ফলে কথাগুলো বোঝা যাচ্ছে না। প্রত্যয় প্রত্যুত্তর না করে তুয়াকে জড়িয়ে ধরে লাইট নিভিয়ে দিল। তুয়াকে কিছু বলতে না দিয়ে দুজনে পাড়ি দিল ভালোবাসাময় এক নতুন ভুবনে। শুধু মন নয়, যতদিন দুটো শরীর মিলেমিশে একাকার হচ্ছে। তুয়ার মনে এই প্রশ্নগুলোই রয়ে যেত। তুয়া ভাবতো প্রত্যয়কে এড়িয়ে যাচ্ছে বা ধর্ষিতা বলে দূরে সরিয়ে রাখছে, আর প্রত্যয় তুয়াকে সময় দিতে চেয়েছিল, কিন্তু সময় দিতে গিয়ে ওদের মাঝে দূরত্ব সৃষ্টি হতো, আর এটা প্রত্যয় কখনোই চাইতো না। তাই সীমাহীন ভালোবাসা দিয়ে তুয়াকে মুড়িয়ে দিল। পরের দিন সকালে খাবার টেবিলে সবাই খাচ্ছে। চাঁদ অনেকক্ষণ ধরে লক্ষ্য করে ওর 2 গাল হাত রেখে বিস্ময় সুরে বলল, আপু, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কেন? কি মেখেছো তুমি? চাঁদের কথা শুনে সবার দৃষ্টি তুয়ার দিকে। প্রত্যয়ের আব্বু দুজনের দিকে তাকিয়ে ওনার সহধর্মিনীর দিকে তাকালেন। ওনাদের দুজনের ঠোঁটের কোণে মৃদু হাসি। কিছু কিছু জিনিস কারো চোখে ফাঁকি দেওয়া যায় না, আর বাবা মার চোখে তো নয়ই।
তুয়া প্রত্যয়ের ফেসে অদ্ভুত সুকুমার সৌন্দর্য ফুটে উঠেছে। এজন্যই চাঁদ বিস্মিত সুরে কথাটা বলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।